আম্মাকে অনেক কটু কথা শুনতে হয়েছে। কিছু মানুষের লোভ এবং আত্মসর্বস্বতা যে আমার হবে, আমি ছাড়া আর কিছু সে চায় না। যে সুন্দর বাংলাদেশটা আমি চেয়েছিলাম এবং আমরা সবাই চাই, সেটা পাইনি। এটাই আমাকে বেশি কষ্ট দেয়। কালের কণ্ঠ মাল্টিমিডিয়া স্টুডিওতে আমরা স্বাগত জানাচ্ছি দেশবরেণ্য অভিনেত্রী, অভিনয়শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব দিলারা জামান, যিনি নিজেই একটি প্রতিষ্ঠান। আমাদের সৌভাগ্য যে তাকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। আমরা তার জীবনের কথা শুনব, তার পর্যবেক্ষণ, অভিজ্ঞতা, প্রজ্ঞা এবং জীবনের এই এত দীর্ঘকাল অভিনয়ের যেই অর্জিত সাফল্য, সমৃদ্ধি আমাদের সাংস্কৃতিক জগৎকে ঋদ্ধ করেছে, সেসব কথা আমরা শুনব। আপনাকে স্বাগতম আপা। আমারও অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা কালের কণ্ঠ মাল্টিমিডিয়াকে আমাকে এমন একটা সুযোগ দেবার জন্যে, এবং এখানে যে আসতে পেরেছি এটা আমার কাছে অনেক একটা বড় পাওয়া মনে হচ্ছে। অনেক ধন্যবাদ। আপনি তো শিক্ষকতা করেছেন দীর্ঘকাল। আপনি কি শিক্ষকতাকে মিস করেন? কখনো মনে হয় এরকম ঘুমের মধ্যে আপনাকে কি তাড়িয়ে ফেরে, হন্ট করে, স্বপ্নে দেখেন যে ক্লাস নিচ্ছেন কিংবা কিছু এরকম? অবশ্যই শুধু হন্ট করে না, অপরাধী মনে হয় নিজেকে। কারণ আমি যখন এই অভিনয়ের কাজ শুরু করি, তখন আমরা যারা অভিনয় করতাম, আমাদের যারা ছিলেন আমাদের সময়ে, হাসান ইমাম ভাই, বুলবুল ভাই ছিলেন, এরা সকলে কিন্তু এক অভিনয় করে জীবন জীবিকা নির্বাহ করতে পারতেন না, পাশে আরেকটা কাজ করতেন। হাসান ইমাম ভাই ব্যাংকে চাকরি করতেন, এরকম আছে অনেকে। এখন যেমন অভিনয়টাকে আমরা একটা পেশা হিসাবে নিতে পারি, হ্যাঁ, একেবারে মানে নিশ্চিন্ত মনে নিতে পারি আর কি, তখন নিতে পারত। বিশেষ করে মেয়েদের জন্য তো তখন খুবই একেবারে কঠিন, সোশ্যাল টাবুর কারণে, রক্ষণশীলতার কারণে, সামাজিক প্রতিবন্ধকতা ছিল সবার, এই আর কি। তো আমরা জানি যে খুব শৈশবেই আপনার মানে এই সাংস্কৃতিক জগতে আপনার পদার্পণ হয়েছে এবং আপনার আম্মার কাছ থেকে অনেক আপনি উৎসাহ পেয়েছেন। সেই কথাটা আমরা শুনতে চাই, কারণ সেই সময় এটা ছিল খুব কঠিন একটা সামাজিক বিধিনিষেধ এবং টাবু যেটা বলি আমরা, সেটা থেকে বেরিয়ে এসে আপনি দীর্ঘকাল, আপনি সৌভাগ্যবতী যে আপনি এরকম বাবা মা পেয়েছিলেন। আমরা আপনার আব্বা আম্মার কথা শুনতে চাই। অবশ্যই আমি সব সময় বলি যে আমার মা, আমার আব্বা, এনারা যদি তখন আমাকে এভাবে আগলে না রাখতেন এবং আমাকে এই কাজে সহযোগিতা না করা, অসম্ভব ছিল। কারণ আমার জন্ম হলো, আমি খুব তখন মানে এখনও আছে, আমি বলি খুব একটা রক্ষণশীল পরিবার। আমার নোয়াখালীতে জন্ম, এবং আমার ছোটোবেলায় আমি কলেজ, ইউনিভার্সিটিতে এবং তারপরেও সময়ে আমি যখন নানার বাড়িতে, দাদার বাড়িতে গেছি, বোরখা পরে যেতে হতো, ট্রেন থেকে নেমে বোরখা পরে, এরকম সেই একটা অবস্থার মধ্যে আমার আম্মা যে সেই ব্রিটিশ আমলে, আমি বলবো 46-47 সালের দিকে, ছোট্ট সেই আমার মেয়েটাকে, আমার নাম ছিল লিলি। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। সেই লিলি ফুলটাকে ফুলের মতো করে বড় করেছেন, এবং তখন ওই ছবিতে মধুবালা, কাক্কু, তারপরে এদের সব নাচ দেখে, বৈজয়ন্তীমালা, তো আম্মা নিজের বেনারসি শাড়ি ওগুলো কেটে নিজে ওগুলো ঘাগরা তৈরি করতে, আমার জামা বানিয়ে দিয়ে ওগুলো পরে কলে, তখন তার ছিল না, টেপ এগুলো কিছু ছিল না, কলের গানের রেকর্ড হতো, আর ওই রেকর্ড বাজতো, আমি ওইভাবে না, এবং ওই নাচ শেখার জন্যে 5-7 দিন একটানা মানে সিনেমায় নিয়ে যেতেন আমাকে শেখবার জন্যে। তো এইরকম একটা, আবার ওই এক ছোট কলের গান রেকর্ডটা কেনা, আবার আমরা যখন নানার বাড়িতে যেতাম, তখন ওই কলের গানটা নিয়ে যাওয়া, সঙ্গে করে নিয়ে যাওয়া, সে পিন দিয়ে বাজছে, এবং চাঁদনি রাতে সবাই খাওয়া দাওয়া শেষ করে নানার বাড়িতে সব সিঁড়ির উপরে বসেছে, আর ওই কলের গান বাজালো, আমি উঠানে মাঝখানে নাচছি, সবাই অবাক হয়ে দেখছে, কারণ তখন তো সিনেমা নাই, কিছু নেই, এগুলো চিন্তাই করতে পারে না। আমি সেই সুন্দর ঘাগরা পরে এবং আম্মা সে গহনা পরে দিতেন।
তা আমি সত্যি বলি যে ওরকম কনজারভেটিভ ফ্যামিলিতে আমার আম্মা বেশি লেখাপড়াও শিখতে পারেন এবং তার খুব আফসোস ছিল যে ক্লাস 4-এ ওঠার পরেই বিয়ে হয়ে গেল। বলে পুকুরে গোসল করছি, অমনি বলে এই তার উঠে বলতে পারেন 12 বছর বয়স তখন। আমার আব্বা তখন ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, ওরকম ভালো ছেলে, বাস বিয়ে হয়ে গেল। তারপরে যখন একটু সাবালিকা হলেন 14 বছরে, তখন আব্বা আবার আম্মাকে নিয়ে গেলেন আসানসোলে। তারপর আম্মার 15 বছর বয়সে আমি হলাম। সেই কিশোরী মা আস্তে আস্তে একটা সংস্কৃতি মনা নারী হয়ে উঠলেন। নিজের জীবনে যেগুলো মানে করতে অপূর্ণ ইচ্ছা, স্বপ্ন ছিল, ইচ্ছাগুলো সব আমাকে দিয়ে। সেটা তো ভালো। উনি তো দেখে যেতে পেরেছেন নিশ্চয়ই, না, আপনার উনি সাফল্য অনেকখানি দেখেছেন সাথে করে। যখন আমি প্রথম নাটক করি, আমার নাট্যগুরু প্রফেসর নুরুল মোমেন তখন ওই সারা পুরো পাকিস্তানের সব কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদের কম্পিটিশন হতো, নাচ গান এগুলো, সেই সঙ্গে অভিনয়েরও। তো যখন এরকম নাটকের হতো উনি যেতেন, যে বসে থাকতেন ওই ঢাকা কলেজের তখন তার এত অডিটোরিয়ামও ছিল না, ঢাকা কলেজের অডিটোরিয়ামে যখন নাটক হতো তো উনি গিয়ে বসে দেখতেন ওগুলো। এবং ছেলে মেয়ে একসঙ্গে নাটক করা, আম্মাকে অনেক কটু কথা শুনতে হয়েছে যে হ্যাঁ এই মেয়েটাকে কলেজে পড়ে, এরকম শেয়ানা মেয়েকে ছেলেদের সঙ্গে নাটক করে। এবং আমি প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর নাটক করেছি, ছেলে মেয়ে একসাথে আমার সাথে। আগে তো ছেলেদেরকে অভিনয় করতে হতো মেয়ের কাপড় পোশাক পরে, এবং মেয়েরা মেয়েদের হলে নাটক করতো ছেলেদের পোশাক পরে। তো সেই প্রথম আমরা ডাকসুর আলাউদ্দিন আলাজাদের মায়াবী প্রহর নাটকটা করলাম আমরা। আমি আব্দুল্লাল মামুন ভাই এনারা ছিলেন, তারপরে ডক্টর আসকার ইবনে শাহী, না ওনার নাটক, কিন্তু ইয়ে তখন ছিল আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজে প্রফেসর ছিলেন ডক্টর এনাম ভাই। আমরা নাটক করেছি একসাথে আর কি। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। মিস করি কারণ তখন যখন আমি কাজ শুরু করেছি তখন আমি শিক্ষকতাই করতাম। আমার প্রথম আমি জয়েন করি ঢাকার তখন টিকাটুলিতে একটা স্কুল ছিল, নারী শিক্ষা মন্দির বলে স্কুলটা। পরে সেটা শের বাংলা স্কুল এবং কলেজ হয়েছে। আমি এটা 64 সালের কথা বলছি, 64-65 সালের কথা। তো তখন আমি সেখানে শিক্ষকতা শুরু করি। তারপর সেখান থেকে আমি আরও মানে বিভিন্ন স্কুলে, চিটাগং পাবলিক স্কুল, তারপরে ঢাকা শাইন স্কুল, ব্রেকর্নেসা স্কুল, এরকম বিভিন্ন স্কুলে আমি কাজ করি। দীর্ঘ 26 বছর আমি শিক্ষকতা করেছি। কিন্তু আজকে দুঃখের সঙ্গে কষ্টের সঙ্গে বলতে হয় যে তখন তো যে পেশা হিসেবে আমাকে মানে তখন আমি বাধ্য যে আমি আরেকটা কাজ করব। তো শিক্ষকতা করতাম, আর পাশাপাশি তখন ফুল টাইম এভাবে তো জব হিসেবে কেউ তখন নিতে পারেনি। তো কিন্তু ওই শিক্ষকতার সঙ্গে আমার অভিনয় পেশার একটা সংঘাত শুরু হলো। তখনও কিন্তু সবাই তো খুব একটা ভালো চোখে দেখতেন না। এবং আমি ছুটির দিনগুলোতেই শুধু কাজ করতাম, টেলিভিশনে বা রেডিওতে বা অন্য জায়গায়। কিন্তু তারপরেও যেসব জায়গায় কাজ করতাম সেখানে নানান রকম প্রশ্ন সংঘাত। পরে এক সময় 26 বছর পর আমি শিক্ষক দিলারা জামানকে নিষ্ঠুরভাবে ধাক্কা দিয়ে সরিয়ে চলে আসলাম। এবং দিলারা জামান শিক্ষক অভিমান নিয়ে দূরে সরে থাকলো। এবং এখনও যখন আমি কোথাও যাই, আমার ছাত্রছাত্রীরা চুল পেকে গেছে, এক একজন এক একটা বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত, এসে ম্যাডাম আপনি আমার টিচার ছিলেন বলে সালাম করে। অসাধারণ অভিজ্ঞতা। হ্যাঁ, তখন খুব খারাপ লাগে যে আমি হয়তো কি ভুলই করেছি নাকি, বা জানি না। তো এখন আপনার কি মনে হয়, আপনার চোখে বাংলাদেশটা কেমন হওয়া উচিত? আপনি তো দীর্ঘকাল দেখেছেন, সেই ব্রিটিশ আমল কি দেখেছেন? কি অবশ্যই ব্রিটিশ আমল, পাকিস্তান আমল, তারপরে মন্বন্ত দেখেছি, খাওয়া জুটতো না, সেই কঙ্কালের মতো মানুষ আসতো। এবং আমাদের স্বাধীনের পরপরও
খুব খাদ্যাভাব দুর্ভিক্ষ হলে দেখা ৭৪ সালে। গিয়েছিল এবং সব গায়ে চামড়া, খালি বলতে একটু ভাত মাড় দেন ভাতের। আমরা যখন চিটাগংয়ে ছিলাম আমি আমার কাজের মানুষকে বলেছিলাম ভাত বেশি করে পানি দিয়ে ভাত রানবে এবং মাঠটা বেশি হয় যেন আর কি। মাড় বেশি হবে এবং সাথে এক মুঠো চাল ভাত দিয়ে দিও। তো সেই সব কথাও মনে পড়ে আর কি। স্টেশনে দেখতাম যে লাশ পড়ে আছে এবং 47-48 সালে সেই সময়টাকেও ছোটবেলায় মনে আছে এগুলো। তো এ তারপর স্বাধীনতার যুদ্ধ হলো ৭১-এ। তার আগেও আমরা একটা নিষ্পেষণের ভেতরে ছিলাম। টিপ পড়লে ওটা অন্য সংস্কৃতির অন্য ধর্মের মনে করতো, অথচ আমাদের বাঙালি সংস্কৃতি, একজন বাঙালি মা তার ছেলের শিশুর চোখে কাজল দেয় মঙ্গলের জন্য, অমঙ্গল থেকে দূরে থাকার জন্য, কুদৃষ্টি থেকে এখানে একটা কালো টিপ দেয়। বড় হিন্দু মাও যেমন করে, মুসলমান মাও, আমাদের সংস্কৃতির অঙ্গ। কিন্তু আমাদের ওই শাড়ি পরা একপেচি করে কপালে টিপ এগুলো পছন্দ করা হতো না, করতে পারতাম না, তারপরেও আমরা করতাম এগুলো। তো সেই সব অবস্থা থেকে মুক্তিযুদ্ধ হলো, সেই 9 মাসের কঠিন মুক্তিযুদ্ধ। গ্রামে কিভাবে আমাকে লুকিয়ে রাখা হয়েছিল, লুকিয়েছিলাম, যুদ্ধে গেছে আত্মীয় স্বজন, কারো খবর পাই না কে কোথায় আছে। সেই অবস্থা থেকে নতুন একটা স্বাধীন দেশ, আমরা ভালো থাকবো, আমাদের মানুষরা প্রত্যেকে দুমুঠো খেতে পারবে, এখনো স্বপ্ন দেখি। কিন্তু আসলে কিছু মানুষের লোভ এবং আত্মসর্বস্বতা, যে আমার হবে, আমি ছাড়া আর কিছু সে চায় না। তো এইগুলো আমাদেরকে এত এই পর্যায়ে এনেছে এবং আমরা সত্যিকার অর্থেই যে সুন্দর বাংলাদেশটা আমি চেয়েছিলাম এবং আমরা সবাই চাই, সেটা পাইনি। এটাই আমাকে বেশি কষ্ট দেয়। আচ্ছা, আপনি কি মনে করেন যে নারীর ক্ষমতায়ন এবং যে মানে নারী মুক্তির কতখানি আমরা অর্জন করতে পেরেছি বলে আপনার মনে হয়? না, নারী মুক্তি বলতে আমরা এগুলো তো সব খালি মুখের কথা না, বা কতগুলো স্লোগান না। সত্যিকার অর্থেই মুক্তি, আমি বলবো যে তার অর্থনৈতিক মুক্তির প্রয়োজন, তার যে শক্তি, তার যে ক্ষমতা, সেটারও মূল্যায়ন করা। কেমন এখনো দেখি একই কাজ করে একজন নারী শ্রমিক, ইট ভাঙে, রাস্তার কাজ করে রাতে ফিরে আসে। আমিও তখন হয়তো রাত্রি 12টা-1টার সময় শুটিং শেষ করে ফিরে যাই। ওই শ্রমিক মা বোনটিও দেখা যায় যে ট্রাকের উপরে যাচ্ছে, গিয়ে এখন সে চাল কিনবে, রান্না করবে, তার সন্তানের জন্য খাওয়াবে। কিন্তু সে যে মজুরিটা পায় সব ক্ষেত্রে ওই একই সমান পায় না, তার পুরুষ শ্রমিকদের মতন সেই রকম পাচ্ছে না। এটা বৈষম্যের শিকার হয়, বৈষম্যের শিকার। এটা আমাকে বেশি কষ্ট দেয়, কারণ সে ওই যে 8টার ইট মাথায় নিয়ে যাচ্ছে, সেখানে 2টো তার জন্য কম হচ্ছে না।